হ্যালো লিসেনার্স, অগ্রহায়ণের শেষ বিকেলে হেমন্তের মৃদু শীতের শুভেচ্ছা। স্বাভাবিক ঘটনার বাইরে ব্যতিক্রম ঘটনা নিয়ে সাজানো হয় লাইফ স্টোরির ঘটনাগুলো। ঘটনার ঘনঘটায় আজ আপনাদের সামনে এমন এক ঘটনা নিয়ে হাজির হয়েছি যা আপনাদের স্বাভাবিক চিন্তাধারাকে ওলট পালট করে দিবে মুহূর্তের মধ্যে। লিসেনার্স, আজকের ঘটনাটা একটি অতিভৌতিক ঘটনা নিয়ে। স্বাভাবিক চিন্তাধারায় আমরা হয়তোবা যতটুকু চিন্তাও করতে পারি না, বা যে ধরনের বিষয়গুলো চিন্তাও করতে পারি না, গল্পের শিরোনাম দেখে বা আমাদের ঘটনার শিরোনাম দেখে হয়তোবা আপনারা একটু আঁতকে উঠবেন। আজকের ঘটনার শিরোনাম হচ্ছে পরীর সাথে সহবাস যুবকের, অতঃপর তার স্ত্রীর সংকটাপন্ন অবস্থায়। পুরো ঘটনাটা জুড়ে আর যে নীল আছে আপনাদের সাথে, এবং পুরো ঘটনাটা আপনাদেরকে উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা আজ নতুন করে চ্যানেলে জয়েন করেছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বেল বাটনে ক্লিক করে যাবেন। আপনাদের লাইক কমেন্টগুলোর মাধ্যমে আমাদের ঘটনাগুলো আরও প্রসারিত হবে দিক থেকে দিগন্তে। আরও মানুষ আমাদের ঘটনার সাথে সম্পৃক্ত হবে এবং আমাদের ঘটনাগুলোকে আরও বেশি উপভোগ করবে। লিসেনার্স, আজকের ঘটনার পূর্বেই কয়েকটা বিষয়ে প্রশ্ন রেখে যেতে চাই। আপনাদের ভিতর যারা এক্সপার্ট আছেন তাদের কাছ দিয়ে কমেন্ট আশা করছি, অপিনিয়ন আশা করছি। লিসেনার্স, আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আমরা জিনে বিশ্বাস করি, প্যারালাল অন্য একটি ওয়ার্ল্ডে বিশ্বাস করি। আবিধানিক অর্থ যদি আমরা দেখি, জিন শব্দের অর্থ অদৃশ্য, অর্থাৎ অদৃশ্য যে জগৎ, যে জগৎটাকে আমরা আমাদের দৃষ্টিগোচরে দেখতে পাই না, কিন্তু তারপরেও মাঝে মধ্যে মানুষ দেখছে, তো এক্সপেরিয়েন্স তো করছে। কিভাবে? বিজ্ঞান আবার এ বিষয়ে কি বলে? লিসেনার্স, একটা লম্বা সময় পর্যন্ত জিনের কথা বললে বিজ্ঞান হাসাহাসি করত। একটা সময় খুবই আন্ডার এস্টিমেট করা হতো মুসলিমদের বিশ্বাসকে। কিন্তু সত্যিকার অর্থে দেখুন, এই আমেরিকা যখন ফ্লাইং শসার বা এলিয়েনের কথা বলছে তখন কিন্তু কেউ হাসাহাসি করছে না। হয়তোবা এমনও তো হতে পারে তারা হয়তো প্রযুক্তির উৎকর্ষতায় এমন কোনো অবস্থান বা এমন কোনো গতির ডিটেকশন করতে পেরেছেন যেখানে তারা বুঝতে পেরেছেন আমাদের চিন্তাধারার বাইরেও, আমাদের ডাইমেনশনের বাইরেও অন্য কারো অস্তিত্ব থাকা সম্ভব হতে পারে। আজকের বিজ্ঞান কিন্তু সরাসরি থার্ড এন্টিটিকে অস্বীকার করছে না। যেমন আপনি যদি পদার্থবিজ্ঞানের বর্তমান সময়ের বিভিন্ন গবেষণাগুলো দেখেন তাহলে খেয়াল করবেন তারা আমাদের পাশাপাশি অন্য এন্টিটির অবস্থানকে অস্বীকার করছে না। অ্যালবার্ট আইনস্টাইন আমাদেরকে বলেছিলেন আমাদের ডাইমেনশনগুলোর বাইরেও অনেকগুলো ডাইমেনশন রয়েছে, যে ডাইমেনশনগুলো অ্যাঙ্গেল এবং বাঁকা করা, যেটা আমাদের চোখের যে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যালিটি আছে সেখানে ধরা পড়ে না। অর্থাৎ এই বিষয়গুলো অনেক গবেষণার মাধ্যমে হয়তোবা প্রমাণ করা সম্ভব। জীবদ্দশায় আলবার্ট আইনস্টাইন উপলব্ধি করতে পেরেছিলেন আমাদের এন্টিটির বাইরেও, আমাদের দেখার বাইরেও, আমাদের যে ডাইমেনশনগুলো আছে এই ডাইমেনশনের বাইরেও আরও হাজারটা ডাইমেনশন থাকতে পারে। জিনের বিষয়টা এভাবে দেখলে আপনি আমি ফেলে দিতে পারবো না একেবারে। আর আমরা যারা ধর্মীয় বিশ্বাসী, বিশেষত আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী, আমাদের আর 5টি মৌলিক বিশ্বাসের সাথে সাথে আমাদের জিনকেও বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদু, আমি একমাত্র আমার ইবাদতের জন্য জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি। অর্থাৎ যেখানে আল্লাহ তাআলাই গ্যারেন্টি দিচ্ছেন জিন তিনি সৃষ্টি করেছেন, সেখানে মুসলিম হিসেবে আমাদের সন্দেহের কোনো অবকাশ নেই। এবং আমরা জিন জগৎকে মেনে নিয়ে আমাদের ঘটনায় চলে যেতে চাই। আরও কিছু প্রশ্ন থেকে যায়। আচ্ছা, পৃথিবীর ইতিহাসে জিন এবং মানুষের বিবাহ বা সম্পর্কের ইতিহাস কি বর্তমান সময়ে দু একটি ঘটনা শোনা যায়, নাকি সুদূর অতীতকাল থেকে এমন বিষয় ছিল? আমরা যদি আজ থেকে প্রায় ৪,৫০০ বছর অর্থাৎ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের কথা বলি, তাহলে নমরুদের স্ত্রী সেও কিন্তু ছিল একটি শয়তান জিন।
সে সরাসরি জিন ছিল এবং শয়তানের অনুগামী ছিল। ইতিহাস এবং আপনারা যদি উইকিপিডিয়াতে নেমরোদ লিখে সার্চ দেন তাহলে আপনারা দেখতে পাবেন। ও হ্যাঁ, কোরআনে যাকে নমরুদ বা আমরা মুসলিম ধর্মাবলম্বী যারা যাকে নমরুদ বলে জানি, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তালমুদ, এই ধর্মগ্রন্থগুলোতে সেটাকে কিন্তু নিমরোদ নাম দিয়ে এসেছে। অর্থাৎ ব্যাবিলনের সেই বাদশা, তার স্ত্রী ছিলেন একজন শয়তান জিন। আচ্ছা, নমরুদের কথা বাদ দিয়ে আমরা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসি। আমরা যাকে রানী বিলকিস হিসেবে জানি, ঐতিহাসিকগণ, তাফসীরবিদগণ এবং বিশেষত যারা আসমানি গ্রন্থে এক্সপার্ট, বিভিন্ন খ্রিস্টিয়ান যাজক, রাশিয়ান খ্রিস্টিয়ান যাজক, অর্থোডক্স, প্রোটেস্ট্যান্ট, এছাড়া ইহুদিদের পুরাতন রাবাই যারা আছেন, তারা তাদের সংগৃহীত পুঁথি থেকে এটা দেখানোর চেষ্টা করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী বিলকিস তিনি অর্ধেক মানুষ ছিলেন, অর্ধেক জিন ছিলেন। তার পাটা ছিল ঘোড়ার খুরের মতো এবং তার বাবা একজন, অর্থাৎ রানী বিলকিসের বাবা একজন মানুষ ছিলেন এবং মা ছিলেন জিন। এটা আমরা প্রাচীন অতীত থেকে পাই। এরপর আমরা একটু হায়ারোগ্লিফিক্স, মিশর তত্ত্ব এবং পৃথিবীর বিভিন্ন সভ্যতার জায়গাগুলো থেকে একটু খেয়াল করে দেখি সেখানে আসলে কি বলা হয়। প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতার কিছু কিছু জায়গায় কিছু কিছু লেখা, অর্থাৎ সেখানের যে কিউনিফর্মে লেখা বিষয়গুলো ছিল, ছবিগুলো আঁকা ছিল, সেখানের অনেকগুলো ছবি, অনেকগুলো আঁকা বিষয় অঙ্কন আমাদের চিত্তকে নাড়িয়ে দেয়। তারা মানুষের পাশাপাশি আরেকটি স্বতন্ত্র সত্তার উপস্থিতি দেখাতে চেয়েছেন, যেখানে ঠিক মানুষ নয় এমনও একটি জাতি মানুষের সাথে মিলেমিশে থেকেছে। আবার আমরা যদি ব্যাবিলনের ইতিহাসের কথা ধরি, হারুত মারুতের কথা ধরি, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো কালো জাদুর বিস্তার কিন্তু সেখান থেকে হয়েছিল এবং সেখানে সর্বতোভাবে ব্যবহার করা হয় জিনকে, অর্থাৎ থার্ড এন্টিটিকে। আবার আমরা যদি মিশরীয় হায়ারোগ্লিফিক্স অর্থাৎ পিরামিড তত্ত্ব, ইজিপ্টোলজি, অ্যানশিয়েন্ট ইজিপ্টোলজি দেখতে যাই, সেখানে আমরা দেখতে পাবো আমেন রায়ের মন্দিরে পূজারী কিন্তু শুধুমাত্র মানুষ ছিল না, আরও এক ধরনের এন্টিটি সেখানে ছিল। তারা সেটাকে বলতো কা। আমাদের ইসলাম ধর্মে যেটাকে বলে কারিন, অর্থাৎ জন্মের পরই প্রতিটি মানুষের সাথে একটি বদমাশ জিনকে জুড়ে দেওয়া হয়, যে সবসময় আমাদেরকে ভুল পথে পরিচালিত করে, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। লিসেনার্স, আমাদের সমস্ত মুহাদ্দিস, মুহাক্কিক, আমাদের সমস্ত তাফসিরকারক, আমাদের সমস্ত হাদিস শাস্ত্রবিদ, মুফতি সবাই এ বিষয়ে একমত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়, আপনার সাথে কি কারিন আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাথেও কারিন আছে, কিন্তু আল্লাহর রহমতে আমার দোয়ার জন্য সে ভালো হয়ে যায়, সে ইসলাম গ্রহণ করে। এজন্য সে আমাকে কোনো খারাপ ওয়াসওয়াসা দেয় না, বরং আমাকে সবসময় ভালো পরামর্শই দেয়। সরাসরি হাদিস থেকে নেওয়া। অর্থাৎ লিসেনার্স, জিনের সাথে মানুষের একটা ইন্টারাকশন সম্ভব এবং অবশ্যম্ভাবীভাবে একটা বদজিন জন্মের পর থেকেই, একেবারে জন্মলগ্ন থেকেই মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সাথে লেগে থাকে। এটা ঐতিহাসিক, ইসলামিক অনেক বড় সত্য বিষয়। তো আমরা জিনের হিসাবটা দেখলাম এবং আমরা দেখলাম জিনের সাথে মানুষের ইন্টারাকশন সম্ভব কিনা। ঐতিহাসিক এবং ধর্মতাত্ত্বিকভাবে আমাদেরকে দেখানো হয়েছে হ্যাঁ, এটা সম্ভব। তো লিসেনার্স, এমন একটি ঘটনা আমরা ঢাকার অদূরে গাজীপুর থেকে নেওয়ার চেষ্টা করেছি। আমাদের কাছে ঘটনা এসেছে। ঘটনাটি পাঠিয়েছেন সোহেল ভাই নামক এক ভদ্রলোক। তিনি ঘটনার ভুক্তভোগী। তিনি আমাদের জানাচ্ছেন প্রায় 7 বছর পর তিনি সুস্থতার জীবনে আছেন। তিনি এখন স্বাভাবিক আছেন। আমাদের ঘটনাগুলো তিনি মাঝে মধ্যে শুনে থাকেন, আর তাই তিনি আমাদের কাছে ঘটনাগুলো পাঠানোর চেষ্টা করেছেন। সো লিসেনার্স, এই মুহূর্তে থেকে আমি আরজে নীল হয়ে যাচ্ছি সোহেল ভাই। আমি সেভাবেই চেষ্টা করছি ওনার ভাষায় ঘটনাগুলোকে আপনাদের কাছে উপস্থাপন করার। প্রিয় লিসেনার্স, আমি সোহেল হোসেন, লিখছি গাজীপুরের কোনাবাড়ি থেকে। আমি এখানে ছোটোখাটো
ব্যবসা বাণিজ্য পরিচালনা করি এবং আলহামদুলিল্লাহ আমি আমার স্বাভাবিক ব্যবসা বাণিজ্য নিয়ে ভালোই আছি। ঘটনার সুবিধার্থে আমি আমার প্রাথমিক জীবন এবং আমার জীবনের সাথে এই ভয়ঙ্কর ঘটনা ঘটার প্রাক্কালের কিছু ঘটনা দিয়েই আমার ঘটনাগুলো শুরু করব। এরপর সময়ের ক্রমান্বয়ে আপনাদেরকে আস্তে আস্তে পরিণতির দিকে নিয়ে যাব। আমার জন্ম হয় শুক্রবার সকালবেলা। আমি আগেই বলে রাখি আমার পরিবারে ধর্মীয় চর্চাটা অত্যন্ত প্রকটভাবে ছিল। আমার দাদা ছিলেন অত্র অঞ্চলের প্রাচীন হাজী এবং খুবই সম্মানী একজন মানুষ। আমি জন্মগ্রহণ করার পর আমি দেখতে ভীষণ সুন্দর হই এবং আমাকে দেখার পর আমার দাদু আমাকে বলেছিল এ ছেলে আমার পরিবারের মান রাখবে এবং তাদের ইচ্ছা ছিল আমি যেন ধর্মীয় লাইনে পড়াশুনো করি এবং ধর্মীয় লাইনে পড়াশুনো করে আমার পরিবারের আরও বেশি মান সম্মান যোগাই। তারা আমার দিকে চেয়ে বড় আলেম বানানোর চিন্তাধারা করেছিলেন। গাজীপুরে বাসা হওয়ার কারণে ইজতেমার সাথে আমার পরিবারের যোগাযোগ ছিল অত্যন্ত গভীর। আমার পরিবারের প্রায় প্রতিটি সদস্য ইজতেমার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং সেখানের খাদেম ছিল। আমার পরিবারটি আলেম না হলেও আমার পরিবারটি প্রচণ্ডভাবে ধর্মীয় রীতিনীতি মেনে চলার মতো একটি পরিবার ছিল এবং তারই ধারাবাহিকতায় তাবলিগ জামাতের যত ভালো ভালো আলেম ছিল তাদের অবাধ যাতায়াত ছিল আমাদের বাসায়। ইনফ্যাক্ট আমার দাদু আলেম না হলেও আমার দাদু ইসলাম ধর্ম ও ধর্মতত্ত্ব একাডেমিক আলেম না হলেও তিনি আলেমের থেকে কোনো অংশে কম ছিলেন না এবং পরিবারের অতীত ইতিহাস থেকে এটা আমাদের পরিবারের সবাই জানা ছিল দাদু জিন পোষতেন। দাদুর সাথে জিনদের যাতায়াত ছিল। দাদুর কাছ দিয়ে শুনেছিলাম তারাও তাবলিগ জামাতের অংশ। তারাও ঠিক মানুষ যেমন তাবলিগ জামাতে অংশগ্রহণ করে তেমনই অংশগ্রহণ করে। তারা দাদুকে তাবলিগ জামাতের আমির মনে করে, তাদের গ্রুপের আমির মনে করে এবং দাদু সেভাবে তাদের ধর্মীয় বিভিন্ন বিষয়ে লিড দিয়ে থাকেন, গাইড করে থাকেন। লিসেনার শোনা যায় আমার জন্মের পর প্রায় 1 মণ পরিমাণে মিষ্টি কেনা হয় এবং যে মিষ্টিগুলো একটি নির্দিষ্ট স্থানে রাতের বেলা রেখে আসা হয় এবং সেই মিষ্টিগুলো কোনো মানুষের জন্য ছিল না, জিনদের জন্য ছিল। আমার শৈশবটা কাটে প্রত্যেকের চোখে চোখে। আমার জন্মের পর আমার দাদুর সাথে থাকা জিনদের এক আলেম নাকি বলেছিল এই ছেলেটার ভবিষ্যতে অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে পারে, এই ছেলেটাকে যেন সবসময় চোখে চোখে রাখা হয়। পানি বা বড় কোনো নদী সাগর এগুলো যেন আমাকে অ্যাভয়েড করে চলতে এগুলো থেকে আমাকে অ্যাভয়েড করে চলতে বলা হয়। আমার পরিবারও ছোটবেলা থেকে আমার প্রতি ঠিক সেভাবেই যত্ন নিয়ে এসেছে। তারা চেষ্টা করত আমি যেন কোনোভাবেই কোনো পুকুরের কাছাকাছি বা কোনো নদীর কাছাকাছি না যাই। আমি আমার প্রায় 20 থেকে 22 বছর বয়স পর্যন্ত কখনো নৌকা বা নদীপথে চলাচল করিনি। তারপরেও অবশ্য করেছি, কিন্তু 22 থেকে 24 বছর বয়স পর্যন্ত আমি কখনো নৌপথে চলাচল করিনি। লিসেনার্স, আমার শৈশবটা শুরু হয় মাদ্রাসার মক্তব দিয়ে, সেখানেই পড়াশুনো করতাম। আমি যখন একটু বোঝা শুরু করি, আমি যখন 6 কি 7 বছর বয়স, আমার মায়ের কাছ দিয়ে শোনা আমি নাকি কার সাথে কথা বলতাম কিন্তু কেউ তাকে দেখতে পেত না। আমি নাকি একা একাই কথা বলতাম, বাড়িতে নাকি আমি একা একা কার সাথে কথা বলতে বলতে খেলাধুলোও করতাম। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকতো। আমার কাছে যখন জিজ্ঞেস করা হতো যে তুমি কার সাথে কথা বলো, আমি নাকি বলতাম যে আমার এক বন্ধুর সাথে। যদি বলতো আমার কাছে জিজ্ঞেস করা হতো তোমার বন্ধুর নাম কি, আমি বলতাম জয়নব। প্রকৃতপক্ষে ছোটবেলার সেই কথাগুলো আমার মনে নেই। যখন বোধজ্ঞান হয়েছে তখন থেকে আসলে এরকম কোনো কিছু আমার মনে পড়ে না। সমস্যাটা শুরু হয় আমি মক্তব ছেড়ে যখন স্কুলে যাওয়া শুরু করি। আমার ছোট চাচা দেশের বাইরে থাকেন। তিনি একটা সময় আমার পরিবারকে বলেন স্কুলের সাধারণ শিক্ষার মাধ্যমেও
ইসলামকে ধারণ করা সম্ভব। বরং শুধুমাত্র যে মাদ্রাসায় পড়েই ইসলাম বা মুসলিম ভাবধারার হওয়া যায়, এটা ঠিক নয়। তো যাই হোক, আমার ছোট চাচার কনভিন্সিং পাওয়ারের কারণে আমাকে স্কুলেই পাঠানো হয় পরবর্তীতে। কিন্তু আমি স্কুলে যাওয়ার পর সবচেয়ে বেশি পরিমাণে সমস্যা হয় আমার বাবা মায়ের সাথে। তারা প্রচুর পরিমাণে আজে বাজে স্বপ্ন দেখতে শুরু করেন এবং স্বপ্নে তাদেরকে বারবার শাসানো হয়, ছেলেকে স্কুলে দিলে ভীষণ বড় ক্ষতি হয়ে যাবে, ছেলেকে স্কুলে দিলে ভীষণ বড় ক্ষতি হয়ে যাবে। এরই মাঝে আমি আমার স্কুল জীবন শুরু করার মাত্র ৩ মাসের মাথায় হঠাৎ করে দাদু মারা যান। আমাদের পরিবারের বটবৃক্ষ হারিয়ে যায়। অবশ্য দাদু কী জিনিস সে জিনিস বোঝার মতো বয়সে তখন আমি ছিলাম না। কিন্তু আমার পরিবারের অপর প্রত্যেকের অবস্থা দেখে আমি বুঝেছিলাম আমার দাদু ছিলেন আমাদের পরিবারের জীবনকাঠি। আমার দাদুকে হারিয়ে আমার পুরো পরিবার দিশেহারা হয়ে পড়ে। আমি আমার পরিবারের প্রতিটি সদস্যকে দেখেছি দাদুর জন্য ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে। আমি নিজেও কান্নাকাটি করি, কিন্তু কেন যে করি এটা আমি নিজেও জানি না। যথাসময়ে দাদুর দাফন কাফন শেষ হয়ে যায়। এরপর আমরা যে যার মতো বাসায় চলে আসি। কিন্তু বাসায় আসার পর থেকে আমার বাবাকে এক ধরনের ভীষণ অস্বস্তির ভিতর পড়তে দেখি। তাবলিগ জামাতের অনেক বড় বড় আলেমরা আমাদের বাসায় আসেন। যেহেতু আপনাদের আগেই বলেছি তাবলিগ জামাতের সাথে আমার পরিবারের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তো তাবলিগ জামাতের একজন মুরব্বী আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে আমার বাবাকে ডেকে বলেন, আফতাব, তুমি তোমার ছেলেটার দিকে একটু বিশেষভাবে খেয়াল রেখো। তোমার ছেলেটা অনেক বড় মানুষ হবে। আল্লাহ যদি রহমত করে তোমার ছেলেটা অনেক বড় মানুষ হবে, কিন্তু ওর সামনে অনেক বিপদ হয়তো বা রয়েছে। তোমরা আল্লাহর পথে থেকো, সবসময় আল্লাহকে ডেকো। আমার বাবা ওনাকে কাতর কণ্ঠে জিজ্ঞেস করলেন, হুজুর, যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে একটু বলবেন। হুজুর বলেন, ওর জন্মলগ্ন থেকেই ও কিছু বিপদ সাথে করে নিয়েই এই পৃথিবীতে এসেছে। আল্লাহ চাহেন তো বিপদগুলো সময়ের সাথে সাথে কেটে যাবে। স্বাভাবিক ওর বিয়ের আগ পর্যন্ত ওকে একটু চোখে চোখে রাখতে হবে। ওর সাথে কিছু সমস্যা আছে, যে সমস্যার সমাধান খুব সহজেই সম্ভব নয়, যথেষ্ট জটিল এবং পেঁচানো সমস্যা। তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, আমলের কাজগুলো করো, আল্লাহ তাআলা চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমার পরিবারও যথাসময় ওনার কথা শোনার পর স্বস্তিতে থাকলো, ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে তাদের ভয়টা ভিতরে জোকের মতো চেপে রইল। আমি একটু একটু করে বড় হচ্ছি। এরই মাঝে দেখা যায় আমি কিছু মানুষ দেখতে পাই মাঝে মধ্যে। আমি আমার স্কুলে যাওয়া থেকে শুরু করে স্কুলে আসায় আমি আমার বন্ধু সার্কেল সবার সাথে থাকার পরেও হঠাৎ করে আমি একটি গ্রুপ মানুষ, মানে মনে করেন যে একটা জায়গায় ৫-৬ জন মানুষ দাঁড়িয়ে আছে, তারা আমার দিকে তাকিয়ে দেখছে। কিন্তু তাদেরকে শুধুমাত্র আমিই দেখতে পাচ্ছি, অন্য কেউ দেখতে পাচ্ছে না, এমনটা দেখি। সম্ভবত আমি তখন ক্লাস 7 এ পড়ি। একদিন খুবই ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে স্কুল থেকে বের হতে পারছি না। আমি সেদিন আবার ছাতাও নিয়ে যাইনি। তো স্কুল থেকে এক এক করে প্রায় সবাই চলে যাচ্ছে, আমি যেতে পারছি না। ঝুম বৃষ্টি হচ্ছে যেহেতু, সেহেতু আমি দাঁড়িয়েই আছি, বৃষ্টি কমে গেলে চলে যাব। স্কুলে আর খুব বেশি ছাত্রছাত্রী বা শিক্ষকরা নেই। হয়তোবা অফিসে ২-১ জন শিক্ষক আছেন, আর পুরো স্কুল জুড়ে দেখা গেল যে ১০-১২ জন ছেলে মেয়ে থাকতে পারে। তো আমি হঠাৎ আমার মন মারা অবস্থা বৃষ্টি দেখে আমি এক জায়গায় বসে আছি। এখন এই বসে থাকার ভিতর আমি হঠাৎ করে লক্ষ্য করছি ৩ জন লোক আমাকে ইশারা দিয়ে ডাকছে মাঠে। অর্থাৎ আমাদের স্কুলের সামনে যে মাঠটা ছিল, বৃষ্টির পানি যেখানে পড়ছে, সেখান থেকে ৩ জন লোক বৃষ্টিতে ভিজছে এবং আমাকে ডাকছে।
তারা দেখতে বেশ অদ্ভুত গড়নের ছিল, এমন কোনো মানুষ আমি দেখিনি। তাদের নাক মুখ চোখের ভিতর যেন আমাদের স্বাভাবিক মানুষের মতো কিছু একটা নেই। এতে করে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। এরপর দেখলাম তারা আমাকে ফুটবল দেখিয়ে আমাকে বলছে, মাঠের ভিতর আসো ফুটবল খেলতে। আমি তাদেরকে মাথা ঝাঁকিয়ে না না করে দেই। এরপর তারা আমাকে চোখ পাকিয়ে চোখ রাঙিয়ে আদেশ করতে থাকে, চিৎকার করে আমার নাম ধরে ডাকতে থাকে, সোহেল মাঠে আসো। আমি সমান জোরে চিৎকার করে বলি, না আমি আসবো না, বলে চোখ বন্ধ করে ফেলি। এমন সময় আমার এই কথাবার্তা শুনে আশেপাশে থাকা ছেলেমেয়েরা চলে আসে, এসে দেখে আমি একা একা যেন চোখ বন্ধ করে কার সাথে কথা বলছি, আমি যাব না, আমি আসবো না। আমার এই অবস্থা দেখে আমার ওই সহপাঠীরা প্রথম দিকে হাসলেও পরবর্তীতে তারা ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় এবং তারা আমাদের শিক্ষকদের আমাদের শিক্ষকদেরকে ডেকে আনে। তো আমাদের শিক্ষকরা আসার পর তখনও আমি চোখ খুলিনি। আমাকে ভয়ঙ্করভাবে ভেঙচি কাটতে দেখে আমি চোখ বন্ধ করে রেখেছি, আমি আর দেখব না। আমার শিক্ষকরা যখন আমার পাশে আসলো, আমার গায়ে হাত দিয়ে যখন আমাকে ডাকতে শুরু করলো, তখন আমি চিৎকার করে কান্না করছি। অর্থাৎ যেই আমার পাশে আসছে আমার মনে হচ্ছে ওই মাঠ থেকে কেউ হয়তো বা আমাকে ধরে নিয়ে যেতে আসছে। আর ওই বীভৎস চাহনি এবং হাসিগুলো আমাকে ভীষণ ভয় দিচ্ছে। এর মাঝে আমার দাঁত কপাটি লেগে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর চোখে মুখে পানি ছিটিয়ে আমাকে সুস্থ করা হয়। সুস্থ করার পর বৃষ্টি কমলে আমার শিক্ষকদের তত্ত্বাবধানে আমাকে বাড়িতে পাঠানো হয়। বাড়িতে যাওয়ার পর আমার শিক্ষিকা রেনু ম্যাডাম আমার মাকে ডেকে বলল, ভাবি সম্ভবত সোহেলের কিছু একটা বড় সমস্যা আছে। আজকে খুব আনকমনভাবে সে চিৎকার চেঁচামেচি করেছে চোখ বন্ধ করে, সে নাকি মাঠে অনেক কিছু দেখেছে। আমার মায়ের বুকটা অজানা আশঙ্কায় হাহাকার করে ওঠে। এরপর আমার শিক্ষকরা চলে যাওয়ার পর আমাকে যতভাবে যত দোয়া কালাম জানা আছে সবাই মোটামুটি দোয়া কালাম পড়ে আমার শরীরে ফু দিতে থাকে, আমাকে নামাজ পড়তে বলে। আমাকে নামাজ পড়ার পর বিভিন্ন আমল করতে বলে। আমি বাধ্য ছেলের মতো বাবা মার সেই কথাগুলো মেনে নিয়েছি। এরপর সন্ধ্যায় তাবলিগ জামাতের একজন মুরব্বী আমাদের বাসায় আসেন। মুরব্বীর নামও সোহেল, আমার মিতা। তিনি এসে আমার চোখ মুখে হাত দেন, অনেক কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করার একটা পর্যায়ে তিনি আমার বাবাকে বলেন, দেখো সোহেল যথেষ্ট বয়সে ছোট এবং সোহেলের সাথে বেশ কিছু সমস্যা আছে, কিন্তু এই সমস্যাগুলো এই মুহূর্তে সমাধান করার মতো অবস্থা সোহেলের নেই। সোহেলের এই বয়সে এই শরীরে যদি সমস্যার সমাধান করতে যাই তাহলে সোহেলের বড় কোনো ক্ষতি হতে পারে। এর জন্য সোহেলকে আরও পরিণত বয়স্ক হতে হবে, বিবাহযোগ্য হতে হবে, তারপর চেষ্টা করে দেখা যেতে পারে। তো ওই মুহূর্তে কি করা যেতে পারে এমন সমাধানে আমার পরিবার যেহেতু তাবিজে বিশ্বাস করতো না বা তাবিজ ব্যবহার করাটাকে শিরক বা বেদাত মনে করতো, তো তারা আমলই দিয়ে যান। বারবার বিভিন্ন আমল করা হয়। যথাসময়ে সপ্তম শ্রেণী থেকে আমি অষ্টম শ্রেণীতে উঠে যাই। আমাদের তখন অষ্টম শ্রেণীতে আলাদা করে মেধাবীদের জন্য বৃত্তির প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হতো। মেধাবী বলে পরিচিত হওয়ার কারণে আমিও তাদের একজন ক্যান্ডিডেট ছিলাম। তো এতে করে যারা অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের নিয়ে শিক্ষকরা আলাদা করে ব্যাচ করতেন। অর্থাৎ সন্ধ্যার পর থেকে বেশ রাত পর্যন্ত একজন শিক্ষকের তত্ত্বাবধানে স্কুলেই আমাদের আলাদা করে কোচিংয়ের মতো করে করানো হতো, স্পেশাল কেয়ার নেওয়া হতো। তো স্কুলের পর দেখা যেত বিকেলটা কিছুটা খেলাধুলো করার পর নাস্তা করে আমরা সবাই ওই শিক্ষকের কাছে পড়তে বসে যেতাম। আমাদের সোহেব স্যার ছিলেন খুবই আন্তরিক মানুষ এবং ছাত্র পাগল মানুষ।
পড়াতে পড়াতে উনি সময়ের কথা ভুলে যেতেন। দেখা গেল যে কখনো ম্যাথ করাতে করাতে এমন অবস্থা যে তিনি ১ অধ্যায় ২ অধ্যায় একবারেই শেষ করে দিচ্ছেন, কোনো বিজ্ঞান নাই, কোনো চিন্তাধারা নাই। ২-৩-৪ ঘন্টা কোথা দিয়ে কেটে যাচ্ছে ওনার কোনো খেয়াল নেই। উনি করাচ্ছেন তো করাচ্ছেন, বোঝাচ্ছেন তো বোঝাচ্ছেন। অথবা কখনো ইংলিশ পড়ানোর ক্ষেত্রে একের পর এক কম্প্রিহেনশন প্যাসেজগুলো তিনি করিয়ে যাচ্ছেন তো করিয়ে যাচ্ছেন। একবারে দেখা গেল ১০টি ১২টি করে শেষ করানোর পর তারপর তিনি থামেন। আমার ছোট্ট জীবনে এমন শিক্ষার্থী বান্ধব শিক্ষক আমার জীবনে আর দেখিনি। পড়ানোর ভেতরে যেন ছিল তার সবটুকু শান্তি। তো সোহেব স্যারের কাছে পড়তে পড়তে অনেক সময় যথেষ্ট রাত হয়ে যেত। তো রাতের বেলায় দেখা যেত আমার বাবা আমাকে অধিকাংশ সময় নিতে আসতেন। যেদিন বাবা নিতে না আসতেন সেদিন আমাদের বাসার কাজের লোক রহিম ভাইয়া আমাদেরকে নিতে আসতেন, আমাকে নিতে আসতেন। এবং আমাদের বাসার আশেপাশে আমরা ২-৩ জন একসাথে হওয়ায় আমরা সবাই একসাথে যেতাম। ঘটনাটা এমন, অন্য একদিন রাতের বেলা আমরা পড়াশুনো করছি, ক্লাস 8 এর শেষ পর্যায়ে তখন। পড়াশুনো শেষ করেছি, হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি চলে গেলে আমরা মোমবাতি সাথে নিয়ে যেতাম। মোমবাতির আলোতে আমরা সবাই মিলে পড়াশুনো করছি। স্যার আমাদের পড়াচ্ছেন। এমন সময় হঠাৎ করে আমাদের স্কুলের দেওয়ালে কিছু একটা ছুঁড়ে মারার শব্দ, যেন কেউ ইট, ঢিল এগুলো ছুঁড়ে মারছে দেয়ালে। প্রথম কয়েক মিনিট পর স্যার মনে করেন কোনো দুষ্টু ছেলের কাজ, আমরা এখানে পড়াশুনো করছি, হয়তোবা কেউ আমাদেরকে ডিস্টার্ব করার জন্য করছে। অলিম্পিক ব্যাটারির লাইট তখন প্রচলিত ছিল। স্যার লাইট নিয়ে এদিক ওদিক লাইট মেরে কাউকে না পেয়ে আবার আমাদের পড়াতে চলে আসেন। আমরা পড়ছি, এর ভিতর হঠাৎ করে কিছু নাকি কান্নার আওয়াজ পাওয়া যায়, হাসির আওয়াজ পাওয়া যায়, যেন কেউ মজা করছে, হাসি ঠাট্টা করছে। এই ঘটনাগুলো স্যার যার পরনে বিরক্ত হন। ভয়টা আমি ছাড়া কেউ তখন পায়নি, কারণ আমি স্পষ্টভাবে শুনছিলাম আমাকে ডাকা হচ্ছে, তোমার আর পড়াশুনো করা লাগবে না, তুমি আমাদের সাথে আসো, আমরা একসাথে আড্ডা দিব, খেলাধুলো করব। আমি অবাক হয়ে যাই। এরপর হঠাৎ করে যেটা ঘটে তার জন্য আসলে ওই মুহূর্তে আমরা কেউ প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে বলা নেই কওয়া নেই একটা দমকা হাওয়া এসে আমাদের প্রত্যেকের মোমবাতিগুলো নিভিয়ে দিয়ে যায়। এবং মোমবাতিগুলো নিভিয়ে দেওয়ার পর আমরা সবাই যে যার মতো করে প্রত্যেকে এমনিই ভয় পাচ্ছিলাম, একটু ভয় ভয় লাগছিল সবার। হঠাৎ করে এমন দমকা হাওয়ায় মোমবাতি নিভে যাওয়ার কারণে আমরা প্রত্যেকে জড়িয়ে ধরলাম। স্যার তার টর্চটি জ্বালাতে কয়েকবার ব্যর্থ হলেন। স্যার আমাদের সবাইকে বললেন, ভয় পেও না, বাতাসে সব কিছু নিভে গেছে, আমার টর্চটা কাজ করছে না, আমি তোমাদের সাথেই আছি। এর ভিতর স্যার আস্তে আস্তে করে টর্চটাকে, যারা পুরাতন আছেন তারা ভালোভাবে জানেন একসময় টর্চ না জ্বললে তাকে হাতের সাথে বাড়ি মেরে লাইনে এনে টর্চ চালানোর চেষ্টা করা হয়। কিন্তু কোনো বাড়ি গুতা এগুলোর কোনো কিছুতেই যেন ওই দিন স্যারের টর্চটি আর জ্বলছিল না। বেশ কিছুক্ষণ পর হঠাৎ আমরা ধস্তাধস্তির একটি শব্দ পাই। ধস্তাধস্তি থেকে গোঙানির শব্দ, এবং আমরা যে কয়জন ছিলাম সম্ভবত আমরা 15 জনের মতো ছিলাম। আমরা চিলের মতো চিৎকার করতে থাকি, এবং জীবনের প্রথম আমি টের পাই কেউ আমার 2 কলার 2 হাতে ধরে উঁচু করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং আমি চোখ বন্ধ করে চেল্লাচ্ছি। এরই মাঝে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে আসে। ইলেকট্রিসিটি চলে আসার পর আমরা যে যার মতো করে উঠে, আমার মনে হলো আমি উপর থেকে ঠাস করে বেঞ্চের উপরে পড়লাম।
কিছুটা ব্যথা পেয়েছিলাম, কিন্তু আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু আমি ছিলাম না। আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল সোহাইব স্যার। সোহেব স্যার একটি টেবিল এবং একটি চেয়ার নিয়ে বসতেন আমাদের সামনে। সোহেব স্যারকে আমরা টেবিলের নিচে গুটিসুটি মারা অবস্থায় পাই এবং তাকে অজ্ঞান অবস্থায় পাই। এরপর আমাদের চিৎকারের আশেপাশের কিছু মানুষ এবং আমাদের বন্ধুদেরকে নিতে আসা যারা দোকানে বসে চা খাচ্ছিল তারা দৌড়ে আসেন। দৌড়ে এসে স্যারের এই অবস্থা দেখেন। স্যারকে যথারীতি একটু ট্রিটমেন্ট দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়। এরপর স্যার প্রায় 1 মাস স্কুলে আসতে পারেননি। 1 মাস জ্বরে ভুগে এরপর কোনো এক ভালো আলেমের শরণাপন্ন হয়ে সুস্থ হয়ে তারপর তিনি আবার স্কুলে আসেন। আমাদের পড়াটা থেমে থাকেনি, কিন্তু সময় চেঞ্জ হয়েছে। বিকেল থেকে শুরু করে এশার আগ পর্যন্ত আমাদের পড়ানোর সময় নির্ধারণ করে দেওয়া হয়, অর্থাৎ এশার আজান দেওয়ার পর আর কেউ যেন স্কুলে না থাকে। একইভাবে আমরা যারা ওখানে পড়তে যেতাম আমাদের প্রত্যেকের গার্ডিয়ানকে সেখানে উপস্থিত থাকার জন্য বলা হয়। অর্থাৎ আমাদের পাশের রুমে, অর্থাৎ স্কুলের যে রুমে আমাদের পড়ানো হতো তার পাশের রুমে আমাদের অভিভাবকরা অবস্থান করতেন। তারা আড্ডা গল্প করতেন এবং পাশের রুমে আমরা পড়তাম। আমাদের সমস্যাগুলো তখনকার মতো সমাধান। এবং এর মাঝেও অগোচরে ঢাকা পড়ে গেল আমার সাথে কি হয়েছে ওই দিন। আমাকে যে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, এটা কিন্তু আসলে কাউকে বলা হয়নি। আমি বাসায় এসে অনেক দিন পর বাবাকে বলছিলাম, বাবা আসলে ওই দিন স্যারের সাথে যে ঘটনা ঘটেছিল এই ঘটনাটা এমন হয়েছে। বাবা শোনার পর আমাকে বলেন, তোমাকে নিয়ে আমি একটা জায়গায় যাব, শুক্রবার প্রস্তুত থেকেও। তো ভালো, শুক্রবার ভোরবেলা। ও হ্যাঁ লিসেনার্স, ততদিনে আমি ক্লাস 8 পার করে 9ম শ্রেণীতে উঠেছি। আমি বৃত্তি পাইনি, কিন্তু ভালোই ছিলাম, ভালো রেজাল্ট তো করতাম। তো ভালোভাবেই 9ম শ্রেণীতে উঠে গেলাম। তো এই সময় একদিন বাবা আমাকে বলছেন আমার সাথে এক জায়গায় যেতে হবে। আমি রাজি। শুক্রবার খুব সকালবেলা গোসল টোসল করে সুন্দর কাপড় পরে আতর খুশবু মেখে আমি বাবা দুইজন ঢাকায় রওনা হই। যথাসময়ে জুমার আগে আমরা ঢাকার মোহাম্মদপুরের একটি মসজিদে পৌঁছে যাই এবং সেখানে আমরা জুমার নামাজ আদায় করি। জুমার নামাজ আদায় করার পর আমার বাবা আমাকে নিয়ে বছিলার একটি বাসায় যান। সেখানে বেশ বড় একজন হুজুর থাকেন, বাংলাদেশের প্রথিতযশা একজন আলেম থাকেন, যিনি তাবলিগ জামাতের সাথে সরাসরি সম্পৃক্ত। আমাকে ওনার কাছে নিয়ে যাওয়া হয়। ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি বাবাকে বলেন, দেখো কিছু কথা কিছু বিষয় পরিবারের একান্ত ব্যক্তিগত বিষয় থাকে, কিন্তু আমি বলবো তোমার বাবার খুব ইচ্ছা ছিল এই ছেলেটাকে মাদ্রাসায় পড়ানো। তোমরা ওকে স্কুলে দিয়ে হয়তোবা কিছু ভালো করোনি। তুমি তো জানো যে তোমার বাবা একজন বড় মাপের মানুষ ছিলেন। আমাদের জগতের বাইরেও অন্য জগতের সাথেও তার ভালো পরিচয় ছিল। সেখানের অনেকেরই ওসিয়ত ছিল তোমার ছেলেটা যাতে মাদ্রাসায় পড়াশুনো করে। তাদের অনেকেই সেই স্কুলে পড়ার কারণে যার পরনে বিরক্ত। এবং তুমি জানো জিনরা কিছু কিছু ক্ষেত্রে যদিও একগুঁয়ে হয়, তারা যুক্তি বা এগুলো বোঝে না। তাদের চিন্তাধারার বিরুদ্ধে গেলেই তারা সেটাকে শত্রু জ্ঞান করে। তোমার ছেলের ব্যাপারও তাই। আল্লাহর কাছে শুকরিয়া যে তার কোনো বড় ক্ষতি করেনি। তখন আমি হুজুরকে কাতর কণ্ঠ বলল, হুজুর সেই জন্ম থেকেই ও এভাবে সমস্যার পরে সমস্যা নিয়ে বেড়ে উঠছে। ওর মানসিক অবস্থাটা কেমন হতে পারে আপনারা বুঝতে পারেন। আমি চাই ও এই ট্রমা থেকে বের হয়ে আসুক। আমরাও সায় দিলাম। হুজুরও আমাদেরকে সায় দিলেন যে হ্যাঁ সেটা করা যায়। তো হুজুরের মতো করে কিছু রিচুয়াল করেন। রিচুয়াল করার একটা পর্যায়ে তিনি বলেন যে ওরা আর তোমার ছেলেকে
কখনোই ডিস্টার্ব করবে না। আমি ওদেরকে নিষেধ করে দিয়েছি। তোমার বাবার সাথে ভালো সম্পর্কের থাকার দরুন ওরা সবসময় তোমার বাসার আশেপাশেই থাকতো, কিন্তু ওরা বলেছে ওরা ওদের অবস্থান ত্যাগ করে এখন থেকে কাকরাইল ইজতেমা মাঠেই থাকবে। ওরা আর তোমাদের বাসার আশেপাশে থাকবে না। আমরা যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তো সত্যিই তখন থেকে আমার সাথে আর তেমন কোনো কিছু ঘটেনি। আমার বাবা মা সবাই খুশি, আমারও পড়াশুনো চলছে। তবে একটা বিষয় সবার লক্ষ্য হলো, হঠাৎ করে আমার আচরণ চালচলনে এক ধরনের ব্যাপক পরিবর্তন। শান্তশিষ্ট বাধ্য আমি হঠাৎ করে স্কুলের ছেলেদের সাথে স্কুলের বকে যাওয়া ছেলেদের মতো হয়ে উঠলাম। না, লেখাপড়ার কোনো জায়গায় আমি তেমন কিছু করিনি, কিন্তু আমি কিছু নর্মস নিয়ে চলতাম। যেমন আমি গান শুনতাম না, বা আমি কোনো ধরনের বিভিন্ন ম্যাল ফাংশন যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক এরকম কোনো কিছুর সাথেই চলতাম না। কিন্তু হঠাৎ করে নবম শ্রেণী শেষ ভাগ এবং দশম শ্রেণীতে ওঠার সময় আমি বেশ আধুনিক হওয়ার চেষ্টা করলাম। আমি কখনো মেয়েদের সাথে কথা বলতাম না তেমন একটা, কিন্তু আমি মেয়েদের সাথে কথা বলতাম। কাউকে কাউকে আমার পছন্দ হতো, আমি হয়তো বা তাদেরকে প্রেমের প্রস্তাবও দিয়ে দিতাম। আমার পরিবারে নালিশ এসেছে এমনটা নয়, কিন্তু আমাকে নিয়ে কানাঘুষা বা বন্ধু মহলে আমাকে আর খুব একটা ভালো ছেলে হিসেবে দেখাও হতো না। আমার এই পরিবর্তনের কারণ কি, এটাও আমি জানি না। আগাগোড়া আমি পুরোদস্তুর একটা ভদ্র আদর্শ ধর্মীয় পরিবার থেকে বিলং করি, এই চিন্তাটা আমার মাথায় থাকতো। কিন্তু নবম দশম শ্রেণীতে আসলে আমি সেটা আর মেনে নিতে পারিনি, আমি সেটা আর মেনটেন করতে পারিনি। সময়ের পরিক্রমায় এসএসসি পরীক্ষা হয়, আমি বেশ ভালো সিজিপিএ নিয়ে পাশ করি। এরপর আমি ভর্তি হই গাজীপুরের একটি নামকরা সরকারি কলেজে। লিসেনার্স, আপনারা সবাই হয়তো বা আইডিয়া করতে পেরেছেন আমি কোন কলেজের কথা বলছি। আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হই। আমি ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়ে আমার সাথে কিছু ঘটনা ঘটতে শুরু করে। ততদিনে জীবনের অনেক কিছু আমিও বুঝি। তারুণ্যের সাথে যৌবনের একটা সাচ্ছিদিত্ব আমার শরীরেও শরীর মনেও লেগেছে। আমি দূর থেকে কোনো একটা নারীকে দেখতে পাই, যে নারীটা আমাকে দেখে ছোট্ট মুচকি হাসি দেয়। আমি যতবার তার কাছে যেতে যাই সে ততবার কোথায় যেন হারিয়ে যায়, এবং আমি একান্তে কখনো তাকে দেখিনি। ভিড়ের মাঝে কোথাও না কোথাও তাকে দেখতাম। সে আমাকে দেখে সুন্দর ভুবন ভোলানো একটু হাসি দিত। আমার জীবনে এত সুন্দর নারী আমি কখনো দেখিনি। একটা পর্যায়ে ইন্টারমিডিয়েট চলাকালীন সময়ে আমার একটা রিলেশন হয় আমারই ব্যাচের একটি মেয়ের সাথে। রিলেশন হওয়ার পর আমাদের বেশ সময় ভালোই কাটছিল, 1 মাসও হয়নি। হঠাৎ করে মেয়েটা আমাকে বলল, সোহেল, আমি তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে পারবো না। আমি বললাম, কেন? সে বলল, না, আমি বলতে পারবো না, তুমি আমার সাথে আর কখনোই কথা বলবে না। হায় মা, এটা কেন হলো? হঠাৎ করে তার কি এমন হলো? আমি খুব মনক্ষুণ্ণ হই এবং তার উপর ভীষণ রেগে চোটে তাকে বিভিন্নভাবে বকাবকি করি, তাকে বিভিন্ন খারাপ ভাষায় গালাগালি করি। সত্যিকার অর্থে জীবনের প্রথম প্রেমের ছোঁয়া তো ভুলতে পারিনি বা মেনে নিতে পারিনি। পরবর্তীতে একদিন তার এক বান্ধবী আমাকে জানায়, আমার সাথে সম্পর্ক হওয়ার পর সে নাকি রাতের বেলায় ঘুমাতে পারে না, কেউ তাকে ডিস্টার্ব করে, কেউ তাকে স্বপ্নে এসে হুমকি দেয় যদি আমার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখে তাহলে তাকে মেরে ফেলবে। আমি যদি এগুলো বিশ্বাস করি না,
আমি পুরোদস্তুর তখন বিজ্ঞান মনস্ক আধুনিক মনা একটি ছেলে। কলেজে পড়াশুনো করি বিজ্ঞান বিভাগে। এই সমস্ত বিষয়, বিশ্বাস, ধাত এগুলো কিছু আমার চিন্তায় আর আসে না। এমন একটা ধার্মিক পরিবারে বড় হওয়ার পরেও আমি বেশ কিছুটা অ্যাগনস্টিক টাইপের হয়ে গেলাম। কলেজের অনার্স পড়ুয়া বড় ভাইদের সাথে সমাজতান্ত্রিক চিন্তাধারার আমাকে পেয়ে বসে। আমি তাদের সাথে মাঝে মধ্যে সময় কাটাই। তাদের কথাবার্তা, চালচলন অনেকভাবে আমাকে আমার চিন্তাধারাকে প্রভাবিত করে। তো সেভাবে এই জিনপরি এগুলো আমি আমার পরিবারের যদিও অবাধ্য ছিলাম না, পরিবারে গিয়ে ভদ্র ছেলেটির মতো থাকতাম, কিন্তু মনে মনে এর কিছুই আমি মেনে নিতে পারতাম না। আমার কাছে সব কিছু কেন জানি মিনিংলেস মনে হতো। মার্ক্সের অর্থনীতিকেও পরিকাঠামো ধরে সব কিছুকেও পরিকাঠামো সহায়ক কাঠামোই আমার মনে হতো। আমি এগুলোতে বিশ্বাস হারাচ্ছিলাম একটা পর্যায়ে। কিন্তু দ্বিতীয় বর্ষের মাঝামাঝি সময়ে প্রি-টেস্ট পরীক্ষার পর আমার আবার একটি রিলেশন হয়। মেয়েটির নাম মনিয়া। কেন জানি সে আমাকে খুব ভালোবাসতো এবং তার ভালোবাসার যত্নের কারণেই আমি একটা সময় তার সাথে সম্পর্কে রাজি হই। লিসেনার্স, মোহাম্মদপুরের ওই হুজুরের কাছে যাওয়ার পর হুজুর আমাকে বললেন আমার আর প্রবলেম হবে না, আমার কাছ দিয়ে তারা সবাই সরে গিয়েছে। তো এরপর আমি যথারীতি বাসায় চলে আসি, আমার পড়াশুনো করতে থাকি। কিন্তু রাতের বেলা ঘুমাতে গেলে আমার সাথে আবার নতুন করে কিছু সমস্যা তৈরি হয়। সমস্যাগুলো অম্লমধুর। আমার ওই বয়সে সত্যিকার অর্থে আমি বিষয়টাকে প্রথম দিকে বেশ একটু অ্যাডভেঞ্চার টাইপের নিলেও আস্তে আস্তে বুঝতে পারলাম বিষয়টা আমার সাথে কত ভয়ানক এফেক্ট তৈরি করছে। একদিন বেশ রাতে বাসায় ফিরি বাইরে থেকে প্রোগ্রামে অ্যাটেন্ড করে, নাচ গান হয় সেখানে, বন্ধুবান্ধব সবাই মিলে আড্ডা মাস্তি দিয়ে রাতে খাওয়া দাওয়া করে বাসায় ফিরি। বাসায় এসে কিছুটা বকাবকিও শুনি, কিন্তু ওগুলো গ্রাহ্য না করে ওই অবস্থাতেই কোনো রকম কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ি। হয়তো মাত্র ঘুম 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 আসছে। কানে আবার হেডফোন লাগানোর তখন খুব চল। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে শুয়ে পড়েছি। এমন সময় হঠাৎ আমার মনে হলো অনেকটা স্বপ্নের মতো কেউ একজন আমার দরজায় দাঁড়িয়ে আছে। আমি কিছুটা ভয় পেলাম। আমি চিৎকার করতে যাব, আমি দেখছি আমার গলা দিয়ে চিৎকার বের হচ্ছে না। আমার শরীর এক ধরনের ফ্রেজড। আমি দেখলাম দোলকি চালের মতো একটি মেয়ে আমার পাশে এসে আমার বিছানায় বসলো এবং আমাকে বলল, সেই ছোটবেলা থেকেই দেখছি, অনেকবার দেখা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তোমার পাশে এত বেশি ঝামেলা ছিল যে কখনো তোমার কাছ পর্যন্ত আসতে পারিনি। আমার কথাগুলো অনেকটা ছেলে এবং মেয়ের মিশ্রিত কণ্ঠ যেমন হয় তেমনই লাগলো, কিন্তু প্রকৃতপক্ষে আমি তাকে দেখতে পাচ্ছি না। আমি শুধু অনুভব করতে পারছি কোনো একটা অবয়ব এখানে আছে। এরপর আমার সাথে যেটা ঘটে যায় সেটা হয়তোবা কল্পনার জগতে বা স্বপ্নে হলেই ভালো হতো। একটা সময় সে আমাকে আলিঙ্গন করে ধরে এবং জীবনে প্রথমবারের মতো সহবাসের এক্সপেরিয়েন্সটা আমার হয়ে যায়, কিন্তু যার সাথে হয় সে কোনো মানুষ নয়। আমি জানি না, আমি অনেকটা ফ্রেজড ছিলাম এবং আমি কিছু বুঝে উঠতে পারি না। আমি মুখ দিয়ে একটা শব্দও বের করতে পারিনি। কিন্তু আমাদের ভিতর একজন নারী এবং পুরুষের একান্ত মুহূর্তে যা হয় সেটাই হয়ে গেল। এরপর আমি কখন ঘুমিয়ে গিয়েছি আমি জানি না।
সকালে ঘুম থেকে উঠে রাতে যা কিছু দেখেছি স্বপ্ন মনে করেছি, কিন্তু নিজের বেসামাল অবস্থা এবং বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমি কনফার্ম হয়েছি যে রাতে যেটা স্বপ্ন দেখেছি সেটা শুধুমাত্র স্বপ্ন নয়। লিসেনার, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বিছানা থেকে এক ধরনের গন্ধ বলবো নাকি ঘ্রাণ বলবো আমি পাচ্ছিলাম। এটা ঠিক সুগন্ধও না, আবার একেবারে দুর্গন্ধের পর্যায়েও না। একটা কেমন ধরনের যেন একটা গন্ধ আমার রুম থেকে বারবার আসছে আমার নাকে, কিন্তু আমার পরিবারের কেউ সেটা টের পাচ্ছে না। ইনফ্যাক্ট আমি এই বিষয়টা পরিবারের সাথে শেয়ার করিনি। সত্যিকার অর্থে জীবনের প্রথম অভিজ্ঞতা আমার কাছে একেবারে যে খারাপ ছিল সেটা নয়, কিন্তু কারো কাছে গল্প করার মতো করেও বলার মতো কিছু নয়। পরদিন রাতে আমি লাইট জ্বালিয়েই অপেক্ষা করছি। আমার মনে হয়েছে আজকেও হয়তো বা আসবে। লিসেনার্স, আমার ভিতর দুইটি বিষয় কাজ করছিল, একটি ভয় এবং অপরটি এক ধরনের আকর্ষণ। পরবর্তী রাতে কিছুই ঘটেনি। সারা রাত লাইট জ্বালানো ছিল, তারপরের রাত এভাবে করে সপ্তাহখানেক কেটে গিয়েছে। আমি বিষয়টা মোটামুটি ভুলেও গিয়েছি। আমি যথারীতি প্রথম রাত যে রাত লাইট জ্বালিয়ে শুয়েছি তারপর থেকে আবার লাইট বন্ধ করেই ঘুমাই, কিন্তু কোনো কিছুই হলো না। পরবর্তী শনিবার, তাও প্রায় ৬-৭ দিন পর শনিবার, হঠাৎ রাতের বেলা আমার কানের কাছে একটা শব্দ শুনছি, সোহেল, সোহেল। আমি ধড়ফড় করে জেগে উঠি। আমি দ্রুত মুখ খুলি। আপনি কে? কেন আসছেন? কি জন্য আসছেন? আপনি আমার সাথে কেন এগুলো করছেন? প্রথম আমি তাকে নিচ থেকে স্পর্শ করি। আসলে আমি অতটুকুই কথা বলতে পেরেছিলাম, তারপরে আর কথা বলা হয়নি। যেটা হয় সেটাই হয়েছে। দ্বিতীয়বার, সত্যি কথা বলতে আমি এক ধরনের সুখের সাগরে ভেসে যাচ্ছিলাম। লিসেনার, যদিও লজ্জাজনক বিষয়, কিন্তু বাস্তবতাটা এমন। আমি আকর্ষিত হয়ে পড়ছিলাম। দ্বিতীয়বারের পর প্রতি রাতেই আমি তাকে এক্সপেক্ট করি, কিন্তু দেখা যায় শনিবার এবং মঙ্গলবার ছাড়া সে আসলে আসে না। একদিন জিজ্ঞেস করেই বসি, তুমি শুধু 2 দিন কেন আসো? আমি একটি হাসির শব্দ পাই। আমাকে বলে, আমি চাইলেই তো সব সময় আসতে পারি না, আমার কিছু সময় ভেদ আছে। তো তারপর থেকে নিয়ম করে শনিবার এবং মঙ্গলবার অপেক্ষায় থাকি। এদিকে আমার পরিবারের সবাই লক্ষ্য করে আস্তে আস্তে আমার শরীর ভাঙতে শুরু করেছে। চোয়াল ভেঙে যাচ্ছে, চোখ গর্তের ভিতর চলে যাচ্ছে, আমি ঠিকঠাক মতো খেতে পারছি না, শরীরেরও কঙ্কালসার বের হয়ে আসছে। আমি কিন্তু অন্য ধরনের এক নেশায় বুঁদ হয়ে আছি। আমি জানি না এখান থেকে কিভাবে বের হব। ইনফ্যাক্ট বের হওয়ার কোনো ইচ্ছাও আমার ছিল না। আমি সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করেছি। ইনফ্যাক্ট আমার পরে হুলিয়া জারি ছিল, আমি যদি কাউকে কথা বলে দিই তাহলে আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে, আমার পরিবারের ক্ষতি করবে। সত্যি কথা বলতে ভয়টা থেকেও আকর্ষণটা আমার কাছে বেশি ছিল। অল্প বয়স, মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে, আমার জন্য এই মুহূর্তগুলো ছিল ভীষণ রকম অ্যাডভেঞ্চারাস। কিন্তু একদিন সে এসে চলে যাওয়ার আগে আমাকে বলল, আমাকে দেখতে চাও? আমি ব্যাকুল কণ্ঠে বললাম, অবশ্যই।
আমাকে বলল, আগামীকাল সন্ধ্যার পর আমাদের পাশে একটা খারাপ বাগান আছে। মানে আপনারা যারা কোনাবাড়ির এদিকে এসেছেন আপনারা দেখেছেন আমাদের গাজীপুর অঞ্চলে বেশ গাছগাছালিতে ঢাকা। তো এমন একটা জায়গায় আমার বাড়ির কাছাকাছি, খুব বেশি দূরে নয়, সন্ধ্যার পর আমাকে যেতে বলল। আমি যথারীতি সন্ধ্যার পর সেখানে গেলাম। আমার থেকে 10 হাত দূরত্বে আমি একটা নারী অবয়ব দেখতে পেলাম। সাদা পোশাক পরা, সাদা পোশাকের উপর মনে হলো মুক্তার মালা দিয়ে তৈরি করা, মুক্তার ছোট ছোট মুক্তার অঙ্কনে তৈরি করা পোশাক। কি যে সুন্দর লাগছিল! আমি তখনও মুখটা দেখিনি। আমি যখন কাছে এগিয়ে যেতে চাইলাম সে আমাকে বলল, কাছে এগোবে না, ওখান থেকেই দেখো। এখনো কাছে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কোনো একদিন আমি তোমাকে আমার কাছে ঠিকই নিয়ে আসবো। সে সময় আমাকে পাশ থেকে দেখো, কাছ থেকে দেখো। আমি একটু মনক্ষুণ্ণ হলাম, তবে সে মুখের উপর থেকে সাদা অবয়বটা সরালো। এত সুন্দর মানুষ হতে পারে, এটা এই পৃথিবীতে এত সুন্দর কোনো কিছু আমার চোখে পড়েনি। চোখের চাহনিতে আমি পাগল হয়ে গিয়েছি। আমি খুব চেষ্টা করেছি সামনে আগানোর, কাতর মিনতি করেছি, হাঁটু গেড়ে বসে পড়েছি, আমাকে একটু পাশে এসে দেখতে দাও। কিন্তু সে আমাকে আশ্বস্ত করে, সময় হলে অবশ্যই দেখতে পাবে, এখনো সময় হয়নি। তো সে আমাকে নাম বলেছিল, তার নাম জয়নব। তো আমি তাকে দেখার পর সত্যিকার অর্থে পুরুষ হৃদয়ের যে ঘটনা ঘটে, আমার ক্ষেত্রেও তাই। আমি তাকে ভালোবেসে ফেলি। আমি গভীর প্রেমে মগ্ন হয়ে যাই। কিন্তু এদিকে আমার বাসায় কিছু বিপত্তি ঘটতে শুরু করে। বাসার ফ্রিজ থেকে কাঁচা খাবার দাবার, কাঁচা মাছ, কাঁচা মাংস, এগুলো গায়েব হওয়া শুরু করে। পরিবারের কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপর একদিন আমাদের পোষা কুকুরটাকে পাওয়া গেল বাড়ির পাশের এক ডোবায়। উপরে উঠিয়ে মাটি চাপা দিতে যাওয়ার আগে দেখা যায় তার ঘাড়ের কাছে বড় একটি ক্ষত, এবং মনে হলো সারা শরীরে এক রত্তি রক্ত নেই। একই ঘটনা ঘটল আমাদের সাদা কালো মিশেলের বিড়ালটির উপর। এরপর একে একে বাড়ির পোষা পাখিগুলো সকালবেলা ঘাড় মটকে ফেলা পাওয়া হতো। দেখা যেত কাঁধের কাছ থেকে এক খাবলা চামড়া ওঠা, রক্তহীন। পাখিগুলোকে বাসায় কেটে কুটে দেখেছিল, এক ফোঁটা রক্ত নেই শরীরে। বাসায় আম্মা অনেকগুলো মুরগি পালতেন। দুটি মুরগি মিসিং হয়ে যাওয়ার পর একবারে আম্মা মুরগিগুলো বিক্রি করে দেন এবং 2-3টা মুরগি জবাই করে আমাদের খাইয়ে দেন। এক অজানা আতঙ্কের ভিতর পড়ে যায় আমার পরিবার। এদিকে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা যথাসময়ে শেষ হলো। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পর আমার সাথে তার ইন্টারাকশন যা কিছু নিয়মিত সময় করে শনিবার মঙ্গলবার করে চলছে। ইন্টারে পাশ করে ওই সেম কলেজে আবার অনার্সের জন্য ঢুকলাম। অনার্স প্রথম বর্ষ পার হয়ে গেল, দ্বিতীয় বর্ষের মাঝামাঝি। আবার পরিবারের সমস্যা লেগেই আছে। আমার ভাই বোনদের কেউ কেউ মাঝে মধ্যে ভয় পাচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। বাড়ি কোনো প্রাণী বেঁচে থাকছে না। সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেল যখন আমাদের দুধ দেওয়া গরুটা মরে গেল। গরুটার পেটটা এমনভাবে চেরা যেন কেউ দু হাতে চিরে ফেড়ে ফেলেছে নখের আঁচড়ে।
গরুটার শরীরটা থেকে আমরা দেখলাম সেখানে কোনো কলিজা নেই, অর্থাৎ গরুর কলিজাটি গরুর শরীরে নেই। বুক ফেড়ে কেউ যেন কলিজা বের করে ফেলেছে, এবং আশ্চর্যজনকভাবে একটা ফোঁটা রক্ত নেই মাটিতে। বাসায় এক ঠান্ডা ভয়ের স্রোত বেয়ে চলে। দাদার আমল থেকে পরিবারের টুকটাক অ্যাবনর্মাল অ্যান্ড প্যারানর্মাল ঘটনাগুলো ঘটেই চলেছে। আমরা এর সাথে অভ্যস্ত থাকলেও শেষ পর্যায়ে আমরাও আসলে মেনে নিতে পারি, আমরাও আসলে আর বিষয়গুলোকে সহ্য করতে পারিনি, সহ্য সীমা অতিক্রম করে গিয়েছে। গরুটা মারা যাওয়ার পর নড়ে চড়ে বসে আমার পরিবার। এরই মাঝে সৌদি আরব থেকে আমার মেজো চাচা বাড়িতে আসে। মেজো চাচা ছিল আমার দাদুর সবচেয়ে প্রিয় সন্তান, এবং আমাদের পরিবারের সত্যিকার অর্থে ইসলামী দিকে পড়াশুনো মেজো চাচাই করেছে। কিন্তু তিনি অনেক বছর, প্রায় 7-8 বছর সৌদি আরব প্রবাসী ছিলেন, সেখানে কিছু কাজ করতেন। তিনি বাসায় আসার পর বাসায় ঢুকতে গিয়ে তিনি বলেন, আমি বাসায় ঢুকবো না, ঘরের ভিতর ঢুকবো না। আমার বাবা অবাক হয়ে বলল, কেন তুই ঢুকবি না কেন? আমার মেজো চাচা বলেন, বাড়িতে অনেক বড় সমস্যা আছে, তোমরা এই সমস্যা নিয়ে এতদিন কাটাচ্ছ, তোমরা কোনো আলেম বা হুজুর আনোনি? আমার বাবা বলল, না। যাই হোক, পরবর্তীতে একজন হুজুর এনে বাড়ির চারপাশে আজান দিয়ে, বাড়ি বন্ধ করে, পরিষ্কার পরিচ্ছন্নতা করে, জমজমের পানি ছিটিয়ে চাচা বাসায় ঢুকলেন। আমার চাচা অন্য ঘরের মানুষ, তিনি ইলমে কাশফের চর্চা করতেন, এবং তিনি অনেক কিছু জানতেন, বুঝতেন। দেশের বাইরে থাকায় পারিবারিকভাবে পরস্পর বাবা চাচা যারা আছে তাদের সাথে সদ্ভাব সম্পর্ক থাকলেও ওইভাবে নিজেদের পারিবারিক গুঁড়ো বিষয়গুলো আর শেয়ার করা হয়ে ওঠেনি। চাচা প্রথম যে ঘোষণা করলেন সেটা হচ্ছে সোহেলকে বিয়ে দিতে হবে, সোহেলকে এই সপ্তাহের ভিতরে বিয়ে দিতে হবে। দেখে শুনে পাশের গ্রামের এক আলেমের কন্যা তন্নির সাথে আমার বিয়ে হয়ে যায়। এদিকে জয়নবের আশা বন্ধ হয়ে গিয়েছে ঘর বন্ধের সাথে সাথে। আমি যদিও জয়নবের জন্য ভিতরে এক ধরনের পাগলামি টান অনুভব করছিলাম, কিন্তু আসলে কিছুই করতে পারিনি। একসময় পরিবারের নিয়ম মেনে আমার বিয়ে হয়ে যায়, আমিও মেনে নিলাম। অতিপ্রাকৃত জগতের কেউ এসে আমার জীবনে দখল করার থেকে পৃথিবীর কোনো নারীর মাঝেই না হয় আমার জীবনের সুখ খুঁজি। কিন্তু আমার চোখ থেকে জয়নবের ওই চেহারা আমি ভুলতে পারিনি। বাসর রাত থেকে সমস্যা শুরু হলো। আমি আমার স্ত্রীকে স্পর্শ করতে গেলে আমার নাক গলা দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। বাসর রাতেই এমন সমস্যাটা শুরু হলো। প্রথম দিকে সবাই অসুস্থতা মনে করেছিল, কিন্তু একটা পর্যায়ে আমার মেজো চাচা কিছুদিনের জন্য ঢাকায় গিয়েছিলেন। ঢাকা থেকে ফিরে এসেই তিনি বলেন, সমস্যাটা যতখানি গভীর মনে করেছিলাম সমস্যাটা তার থেকে বেশি গভীর। তিনি আমাকে কিছু ঝাড়ফুঁক, পানি পড়া জমজমের পানির ব্যবস্থা করেন। তিনি বলেন, দেখা যাক কি হয়। কিন্তু ঘটনাটা ঘুরে গেল 180 ডিগ্রি। এবার সমস্যা শুরু হলো আমার স্ত্রী তন্নির সাথে। তন্নি রাতের বেলা হঠাৎ হঠাৎ চিৎকার করে ওঠে। তার শরীরে, বুকে, পিঠে আঁচড়ের দাগ স্পষ্ট, তকতকে দাগ। রক্ত বের হয়ে আসার মতো অবস্থা, কিন্তু রক্ত বের হয় না। 3 দিন পর পর একই ঘটনা ঘটার পর তন্নিকে তার বাবার বাড়ি পাঠানো হয়, এবং সেখানে তন্নির প্রচণ্ড জ্বর, শরীরের অবস্থা এমন, বাঁচবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। 2 দিন হুঁশ ছিল না।
তন্নির বাবা এবং আমার মেজো চাচা দুইজন মিলে কুমিল্লা যান। কুমিল্লা থেকে একজন হুজুরকে গাড়িতে করে আমাদের বাসায় নিয়ে আসা হয়। হুজুরের নাম জুবায়ের হুজুর। তিনি আমাদের বাড়িতে আসার পর ঠিক চাচার মতো ঢোকার আগেই বললেন, আপনারা যে ঘর বন্ধ দিয়েছিলেন সেখানে কিছু জিনিসে ভুল ছিল, কিছু দুর্বলতা ছিল। ওই দুর্বলতার সুযোগ নিয়ে এখানে যে ছিল সে তার আরও দলবল নিয়ে বাড়িতে জেঁকে বসেছে। বাড়ির চারপাশে নোংরামি ছড়ানো। হুজুরকে বলা হয়, হুজুর কিছু একটা করেন। হুজুর বলেন, আমার 2 দিন থাকতে হবে। আমরা রাজি। হুজুর আমার স্ত্রী তন্নিকে আমাদের বাসায় আসতে বললেন। যথাসময়ে তন্নিকে বাসায় নিয়ে আসা হলো। একদিন যেদিন হুজুর আমাদের বাসায় ছিলেন সেদিন আমাদের বলেন যে আমি আগামীকাল রোজা থাকব। তো আমরা তার রোজা থাকার জন্য সেহারির ব্যবস্থা করি। তাহাজ্জুদ পড়ার পর তিনি সেহরি করার পর ঘুমিয়ে যান। সারাদিনে অনেক কিছু জোগাড় যন্ত্র হয়, বাড়ির অনেক কিছু তিনি খুঁটে বেছে দেখেন। আমাদের মসজিদে গিয়ে ছোট্টখাট্ট একটা দোয়ার আয়োজন করেন। এরপর ঠিক আসরের পর তিনি আমাদের নিয়ে বসেন। পর্দার অপর পাশে তন্নি, হুজুরের সামনে আমি। গায়রে মারহাম বা পুরুষজন যারা, তারা পর্দার বাইরে, নারীরা সব পর্দার ওপারে। হুজুর কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। তেলাওয়াত যেন আর শেষ হয় না। 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট পর হঠাৎ করে তন্নির চিৎকার চেঁচামেচিতে বাড়ি একাকার হয়ে যায়। পাগলের মতো হাত পা ছুড়ছে। আমার বাড়ির মা, চাচি যারা আছে, বোন, সবাই মিলে তন্নিকে ধরে রাখতে পারছে না। সবাইকে ছিটকে ফেলে দিচ্ছে। রাগে গড়গড় করছে, যেন কোনো হিংস্র পশু যখন রাগে গড়গড় করে তেমন। হুজুর তখন তার পকেট থেকে একটা কয়েনের মতো কিছু বের করেন। সোনালি ঝিলিক দিচ্ছিল। হুজুর কিছু দোয়া পড়ে কয়েনটি আমার কপালের সাথে লাগিয়ে আমাকে চোখ বন্ধ করতে বলেন। আমি চোখ বন্ধ করলাম। আমাকে বলে, তুমি কি দেখছো? আমি প্রথমে দেখলাম ঠিক বাগানের যে জায়গায় আমি জয়নবকে দেখেছিলাম সেই জায়গায় জয়নব। আমি শুধু এতটুকু মুখ দিয়ে উচ্চারণ করি, জয়নব। হুজুর আমাকে বলে, তুমি যা দেখেছো এটা আসল নয়, এটা তার ছদ্মরূপ। তুমি আসল তাকে দেখতে চাও? আমি হ্যাঁ বললাম। হঠাৎ করে আমি চোখ বন্ধ করে দেখছি নেকড়ের মতো দাঁড়িয়ে থাকা একটি প্রাণী দাঁত মুখ খিচিয়ে আমার দিকে আসছে। মানুষের অবয়ব এবং নেকড়ের অবয়ব মেলালে যেমন হয় অনেকটা তাই। কি বীভৎস, কি ভয়ঙ্কর! আমার মনে হয় আমার হৃৎপিণ্ড আমার বুকের বাইরে বের হয়ে আসবে। ভয়ে জড়সড় হয়ে একটা সময় আমি আরো জোরে চোখ বন্ধ করি। আরো বেশি দাঁত মুখ খিচিয়ে আমার দিকে আসতে থাকে। হুজুর একটা সময় আমার কপাল থেকে কয়েন এবং তার হাত সরিয়ে নেন। ওদিকে তন্নির চেল্লাপাল্লা চলছিলই। হুজুর তার জিনিসপত্রের ভিতর থেকে অনেকগুলো জিনিস, পানি, স্প্রে, এগুলো ব্যবহার করেন, এগুলো বের করেন, একসাথ করেন, দোয়া পড়েন। দোয়া পড়ার পর তিনি ভেতরে আমার মাকে বলেন ওটা যেন যখন উনি বলবেন তখন তন্নির উপরে স্প্রে করা হয়। স্প্রে করা হয়। একটা সময় আমরা বুঝতে পারি, শুধু অনুভব করতে পারি, আমাদের পাশে যেন অনেক লোকে গম গম করছে। হুজুর তাদেরকে এক এক করে নির্দেশনা দেন। এক এক করে চিৎকারের শব্দ তন্নির ভিতর থেকে ভেসে আসে। একটি একটি করে 11টি চিৎকার। 11টি চিৎকারের পর সব ঠান্ডা, সব স্বাভাবিক। হুজুর ঘেমে নেয়ে উঠেছেন। এরপর তিনি আমাকে এবং তন্নিকে গোসল করতে পাঠিয়ে দেন। গোসল করে পবিত্র হয়ে আসার পর তিনি আরও কিছু আমল আমাদেরকে দেওয়ার পর তিনি বলেন, সমস্যার সমাধান হয়েছে। যারা এখানে ছিল তারা খুব বদজিন।
আপনাদের এখানে ভালো যে জিনগুলো ছিল তাদেরকে তাড়িয়ে দেওয়ার পরেই বদ জিনগুলো আপনার পরিবারের উপর আক্রমণ করে। আমি তাদেরকে সরিয়ে দিয়েছি। আশা করি ওরা আর কখনো ফিরে আসবে না। তারপর ৫টা বছর কেটে গিয়েছে। আমার প্রথম ২টি সন্তান হতে গিয়ে মিসক্যারেজ হয়েছে। ৩য় সন্তান আমার এক কন্যা, আমাদের চোখের নয়নের মণি। আমার স্ত্রী আবারও প্রেগনেন্ট। এক অজানা ভয় আতঙ্কে সময় পার করছি। না জানি এবারও কোনো অঘটন না ঘটে। লিসেনার্স, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। নীল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঘটনাটি নেওয়ার জন্য। যদি পছন্দ হয় পড়ে শোনাবেন। আমার পরিবারের আরও অনেক ঘটনা আছে। ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে পরবর্তীতে আমি আরও ঘটনা পাঠাবো। সোহেল ভাই, আপনার ঘটনাটি অত্যন্ত চমৎকার ছিল। আশা করি লিসেনার্সদেরও ভালো লাগবে। লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমি আরজে নীল আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আগামীকাল আল্লাহ রহমত করলে আবার দেখা হবে আপনাদের সাথে। তো সে পর্যন্ত সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।